এবার বাংলাদেশ স্টাইলে তানজানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক সহিংসতা বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ৭০০ নিহতের দাবি, অস্থিরতার মধ্যেই নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে লেবানন ইসরায়েল সীমান্ত। নেতানিয়াহুর যুদ্ধবিমান থেকে মুহুর্মুহুর বোমা বর্ষণ, যে কোনো আগ্রাসন মোকাবেলায় বৈরুত প্রশাসনের নজিরবিহীন নির্দেশনা জারি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মোড় ঘোরাতে এবার কিয়েভকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে পেন্টাগন। অপেক্ষা শুধু ট্রাম্পের অনুমোদনের। রুশ প্রেসিডেন্ট পুতিনের চাপে এমন সিদ্ধান্ত বলছেন বিশ্লেষকরা। প্রবল তাণ্ডবের পর দুর্বল হয়ে পড়েছে শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা। বিধ্বস্ত কয়েক লাখ ঘরবাড়ি, রেখে যাওয়া ধ্বংসস্তূপ দেখে অবাক বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক শাটডাউনে খাদ্য সরবরাহে নেমে এসেছে বিপর্যয়। উদ্বেগ আতঙ্কের মধ্যেই নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি। সহিংসতা, রক্তপাত আর দমননীতির অভিযোগে উত্তপ্ত আফ্রিকার দেশ তানজানিয়া। প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ভয়াবহ বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭ শতাধিক বলে দাবি করছে বিরোধী দল, যদিও সরকারি সূত্র ও জাতিসংঘের তথ্যে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। বুধবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে তানজানিয়া। রাজধানী দারুস-সালাম থেকে শুরু করে এমোয়াঞ্জা, জাঞ্জিবার সহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে সহিংসতা। বিরোধী দল চাদেমার মুখপাত্র জন কিটোকার দাবি করেছেন, ভোটের পর রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন প্রায় ৭০০ মানুষ। এর মধ্যে দারুস-সালাম শহরে ৩৫০ এবং এমোয়াঞ্জায় ২০০রও বেশি মানুষ নিহতের দাবি করছে দলটির মুখপাত্র। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে তারা অন্তত ১০০ জন মানুষ নিহত হওয়ার তথ্য পেয়েছে। অন্যদিকে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বলছে, নির্ভরযোগ্য সূত্রে এখন পর্যন্ত ১৫ থেকে ২০ জনের নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। তানজানিয়ার সরকার বলছে, বিরোধীরা সংখ্যাটা অতিরঞ্জিত করছে, বরং সহিংসতার পেছনে রয়েছে অপরাধী গোষ্ঠী। বিক্ষোভ দমনে দেশজুড়ে কারফিউ জারি, সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিক্ষোভকারীদের উপর গুলি ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে নিরাপত্তা বাহিনী। এদিকে শনিবার নির্বাচনের প্রাথমিক ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছেন তানজানিয়ার বর্তমান প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। দেশজুড়ে কয়েকদিনের অস্থিরতার মধ্যেই তিনি আরও একটি মেয়াদে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। তবে বিরোধীরা নির্বাচনী অনিয়ম ও দমননীতির তদন্ত দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। দশকের পর দশক ধরে লেবানন ও ইসরায়েলের সম্পর্ক উত্তেজনা, সংঘাত আর অবিশ্বাসের জালেবন্দী। দক্ষিণ লেবাননের সীমান্ত অঞ্চল বরাবরই ইসরায়েলি অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়, আর সেই সংঘাতে কেন্দ্রবিন্দুতে রয়েছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী ও ইসরায়েলি বাহিনীর অন্তহীন পাল্টাপাল্টি হামলা। সাম্প্রতিক উত্তেজনার সূচনা ঘটে লেবাননের ব্লেইদা শহরে ইসরায়েলি বাহিনীর একটি স্থল অভিযানের মাধ্যমে। ১ কিলোমিটারের ভিতরে প্রবেশ করে ইসরায়েলি সেনারা, পৌর কার্যালয়ে চালায় হামলা। এতে একজন স্থানীয় কর্মচারী নিহত হন। এর পরপরই ইসরায়েলি যুদ্ধবিমান আবার দক্ষিণ লেবাননে বোমা বর্ষণ করে। দাবি করে তারা বিদ্রোহী গোষ্ঠী সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। এই ঘটনার পর লেবাননের প্রেসিডেন্ট জেনারেল জোসেফ আউন এক নজরবিহীন নির্দেশ জারি করেন। সেনাবাহিনীকে ইসরায়েলের যে কোনো অনুপ্রবেশের বিরুদ্ধে সরাসরি মোকাবেলার আহ্বান জানান তিনি। লেবানিজ সেনাবাহিনীও এই হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবে অবমাননা বলে নিন্দা জানায়। তবে প্রশ্ন উঠেছে, লেবাননের সেনাবাহিনী কি আসলে ইসরায়েলের মোকাবেলায় প্রস্তুত? সামরিক সক্ষমতার দিক থেকে লেবানন অনেক পিছিয়ে। প্রায় ৫০,০০০ সদস্যের এই বাহিনীর হাতে নেই কোনো যুদ্ধবিমান, রয়েছে কেবল সীমিত সংখ্যক পুরনো ট্যাঙ্ক ও হেলিকপ্টার। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রধান সহায়তাকারী হলেও সেই সহায়তা মূলত হালকা অস্ত্র ও বেতনের মধ্যে সীমিত। অন্যদিকে লেবাননের সেনাবাহিনীকে বশীভূত ও নির্ভরশীল বাহিনী হিসেবে দেখছেন ইসরায়েলি বিশ্লেষকরা। ইসরায়েলের অবসরপ্রাপ্ত জেনারেল আসাফ ওরিয়ন বলেন, এই বাহিনী পশ্চিমা সহায়তা ছাড়া টিকে থাকতে পারবে না। এমন বাস্তবতায় লেবাননের প্রেসিডেন্টের নির্দেশ অনেকের চোখে প্রতীকী পদক্ষেপ, যা মূলত ইসরায়েলকে সতর্ক করার রাজনৈতিক বার্তা। তবে সীমান্তে বাড়তে থাকা উত্তেজনা ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি যে কোনো সময় নতুন সংঘর্ষে রূপ নিতে পারে।
ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তাপ আবারও নিয়েছে নতুন মোড়। ক্রমেই তীব্র হয়ে ওঠা যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার সবুজ সংকেত দিয়েছে পেন্টাগন। এখন বাকি শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন। প্রশ্ন উঠেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চাপের মুখে ট্রাম্প কি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে স্বাক্ষর করবেন? দীর্ঘদিন ধরেই কিয়েভ টমাহক ক্রুজ মিসাইলের জন্য ওয়াশিংটনের দ্বারস্থ ছিল। প্রায় 1000 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র রাশিয়ার গভীরে অবস্থিত তেল ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলার ক্ষেত্রে এটি বড় ভূমিকা রাখতে পারে। পেন্টাগনের মূল্যায়ন অনুযায়ী এই অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্র ভাণ্ডারে কোনো প্রভাব পড়বে না। তবে গেল অক্টোবরে হোয়াইট হাউসের এক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, দেশের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় জিনিস অন্যকে দিতে রাজি নন তিনি। অথচ বৈঠকে ঠিক আগেই জয়েন্ট স্টাফ হোয়াইট হাউসকে জানিয়েছিল, ইউক্রেনকে টমাহক দেওয়া গেলে তা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ক্ষুণ্ণ করবে না। এদিকে মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ট্রাম্পের এই দ্বিধা পুতিনের সঙ্গে ফোনালাপের পর আরও গভীর হয়। পুতিন ট্রাম্পকে সতর্ক করে বলেন, এই মিসাইল রাশিয়ার প্রধান শহরগুলো মস্কো ও সেন্ট পিটার্সবার্গেও পৌঁছাতে পারে, যা দুই দেশের সম্পর্কের জন্য বিপজ্জনক হবে। অপরদিকে ডোনেস্ক অঞ্চলে রুশ সেনারা নতুন করে আক্রমণ জোরদার করেছে। ইউক্রেনও বসে নেই, গোপন ঘাঁটিতে তৈরি করছে নতুন প্রজন্মের ড্রোন, যা রাশিয়ার ভেতরে গভীর লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। জাতিসংঘের হিসাব বলছে, 2025 সালে এখন পর্যন্ত ইউক্রেনে বেসামরিক হতাহতের সংখ্যা গত বছরের তুলনায় 30% বেড়েছে। যুদ্ধের এই ভয়াবহতার মধ্যেই ট্রাম্পের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে কিয়েভ। টমাহক পাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ। শতাব্দীর সবথেকে ভয়াবহ তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ম্যালিসা। জামাইকা, কিউবা ও হাইতিতে তীব্র আঘাত হেনে এখন কিছুটা দুর্বল হয়েছে ঘূর্ণিঝড়টি। মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র NHC এর তথ্য মতে গেল 31 অক্টোবর ম্যালিসা আর ট্রপিক্যাল ঘূর্ণিঝড় নেই। এটি এখন পরিণত হয়েছে পোস্ট ট্রপিক্যাল টাইপে। তবে এর প্রভাবে এখনও ক্যারিবীয় সাগরের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত রয়েছে। গত 28 অক্টোবর ঘন্টায় 250 কিলোমিটারের বেশি বেগে ক্যাটাগরি 5 মাত্রায় জামাইকার দক্ষিণ উপকূলে আঘাত হানে ম্যালিসা। আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা অ্যাকুয়েদার। মুহূর্তের মধ্যেই উপকূলীয় শহরগুলো তছনছ হয়ে যায়, গাছপালা উপড়ে পড়ে, ভেঙে যায় ঘরবাড়ি ও সড়কপথ। শুক্রবার অ্যাকুয়েদার জানায়, শুধু পশ্চিম ক্যারিবীয় অঞ্চলেই ক্ষতির পরিমাণ 48 থেকে 52 বিলিয়ন ডলার। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু জামাইকায় অন্তত 19 জন নিহত হয়েছেন, আর বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে 4 লাখেরও বেশি মানুষ। ঘূর্ণিঝড়ের ধ্বংসাত্মক আচরণের কারণে দেশটির প্রধানমন্ত্রী একে জাতীয় বিপর্যয় বলে উল্লেখ করেন। এরপর 29 অক্টোবর ঘূর্ণিঝড়টি কিছুটা দুর্বল হয়ে ক্যাটাগরি 3 মাত্রায় কিউবায় প্রবেশ করে। সেখানেও হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। প্রায় 60,000 ঘরবাড়ি সম্পূর্ণ ও আংশিকভাবে ধ্বংস হয়েছে। কিউবার পশ্চিমাঞ্চলে পানি নামেনি অনেক জায়গায়, ফলে এলাকাবাসীরা এখনো অস্থায়ী আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছেন। একই সময়ে হাইতিতেও ম্যালিসার বৃষ্টি ও বন্যার ভয়াবহ বিপর্যয় দেখা দেয়। নদীর পানি উপচে পড়ে গ্রামগুলো তলিয়ে যায়। বিশেষ করে পেটিগোয়া এলাকায় 23 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজন শিশু ছিল। অনেক মানুষ এখনো নিখোঁজ। জাতিসংঘ ও এর সহকারী সংস্থাগুলো ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত 3 দেশেই জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করেছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গত এলাকায়। বিশেষজ্ঞরা বলছেন, উষ্ণ সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা দ্রুত শক্তি বৃদ্ধির কারণ হয়ে উঠেছে, যা ভবিষ্যতে এমন ভয়াবহ ঘূর্ণিঝড়ের আশঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে। প্রবল তাণ্ডবের পর এখন দুর্বল হলেও ম্যালিসার রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে ক্যারিবীয় দেশগুলোর সামনে দীর্ঘপথ পাড়ি দিতে হবে বলে বলছেন বিশ্লেষকরা। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ। যুক্তরাষ্ট্রে চলমান প্রশাসনিক শাটডাউনের কারণে হঠাৎ করে দেখা দিয়েছে খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। এর ফলে দেশ জুড়ে কোটি মানুষের মধ্যে শুরু হয়েছে উদ্বেগ ও আতঙ্ক। পরিস্থিতি মোকাবেলায় গত শুক্রবার নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ঘোষণা করেন জরুরি অবস্থা। তিনি জানিয়েছেন, রাজ্য সরকার জরুরি তহবিল থেকে $6.50 কোটি বরাদ্দ দিচ্ছে ফুড ব্যাংক ও স্কুল খাদ্য কর্মসূচির জন্য।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চলমান শাটডাউনের সময় সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম SNAP বা খাদ্য সহায়তা তহবিল স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। এই তহবিলের ওপর নির্ভরশীল প্রায় 4,20 লাখ আমেরিকান নাগরিক এখন খাদ্য অনিশ্চয়তার মুখে। নিউ ইয়র্ক রাজ্যেই একাই 30 লাখ মানুষ এই সহায়তার সুবিধাভোগী। এদিকে গভর্নর হুকুল বলেন, ওয়াশিংটনের রাজনৈতিক অচলাবস্থার কারণে মানুষ টেবিলে খাবার রাখতে পারছে না, এটা মেনে নেওয়া যায় না। তিনি আরও জানান, রাজ্য সরকার অতিরিক্ত $106 মিলিয়ন বরাদ্দ দিচ্ছে খাদ্য ব্যাংক ও কমিউনিটি কিচেনের জন্য, যা দিয়ে প্রায় 56 মিলিয়ন খাবার সরবরাহ করা সম্ভব হবে। নিউ ইয়র্কের পাশাপাশি ভার্জিনিয়া, ওরেগন ও রোড আইল্যান্ডেও জরুরি অবস্থা জারি করা হয়েছে। এদিকে 21টি ডেমোক্রেটিক অঙ্গরাজ্যের গভর্নর এক যৌথ চিঠিতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানায় যে অবিলম্বে বিকল্প তহবিল চালু করে খাদ্য সহায়তা পুনরায় শুরু করা হয়। বিশ্লেষকরা বলছেন, SNAP বন্ধ হয়ে গেলে যুক্তরাষ্ট্রের লাখো পরিবার ক্ষুধা ও দারিদ্রতার নতুন সংকটে পড়বে, যা দেশের জন্য এক ভয়াবহ সামাজিক বিপর্যয় ডেকে আনতে পারে।